আচ্ছা, প্রত্যেকে জয়েন করে গেছো। আজকে আমরা মানুষের জনন থেকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আজকের এই ক্লাসটা তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হয়তো অনেকে এই জনন চ্যাপ্টার সম্পর্কে অবগত নয়, অথবা যে প্রশ্নগুলোর সম্মুখীন তোমরা হবে হয়তো এই প্রশ্নগুলো আগে তোমরা দেখোনি, কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো, তোমাদের টাইম শুরু হচ্ছে এখন। এবং এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ এখানে টাইমার অপশন রয়েছে, আমি টাইমার চালু করব। প্রত্যেকে যেমন প্রতিদিনকার মতো কমেন্টে অ্যান্সার দাও, প্রত্যেকে কমেন্টে অ্যান্সার দেবে। চ্যাপ্টারটা খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেমনই ঠিক তেমন একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার বটে। এবং প্রত্যেকে যেমন কমেন্ট অ্যান্সার দাও, 1 থেকে এ, 2 থেকে বি, 3 থেকে সি, দেন তোমার কোয়াটা ঠিক হয়েছে, তোমার নাম সমেত তুমি জানে। তুমি যদি 25 পেয়ে থাকো 25 বলে যাবে, যদি তুমি 30 পেয়ে থাকো 30, যে যত মার্কস পাবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। প্রথম প্রশ্ন, গৌণ পুং জননাঙ্গ নয় কোনটি? ভালো করে প্রশ্নটা দেখো, তোমরা অনেক সময় নয়টাকে খেয়াল করো না, তোমরা হয়তো গৌণ পুং জননাঙ্গ কিন্তু নয় বলেছে। টোটাল তোমাদের 4টা অপশন রয়েছে, প্রস্টেট গ্রন্থি রয়েছে, এপিডিডাইমিস রয়েছে, কাউপার গ্রন্থি রয়েছে এবং বার্থোলিন গ্রন্থি রয়েছে। টাইম শুরু হচ্ছে এখন, কমেন্টের মাধ্যমে প্রত্যেকে অ্যান্সার করো। আচ্ছা, গৌণ পুং জনন পুরুষদের বা মহিলাদের প্রত্যেকের ক্ষেত্রে মুখ্য জননাঙ্গ দেখা যায়, গৌণ জননাঙ্গ দেখা যায়। মুখ্য জননাঙ্গ শুক্রাশয় ডিম্বাশয়, ভালো করে মনে রাখবে, মুখ্য জননাঙ্গ শুক্রাশয় এবং ডিম্বাশয়। শুক্রাশয় কি করে? শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। ডিম্বাশয় কি করে? ডিম্বাণু উৎপাদনে সাহায্য করে। শুক্রাশয় এবং ডিম্বাশয় ছাড়া যে সমস্ত অঙ্গগুলো আমাদের জননে সাহায্য করে তাদেরকে আমরা বলি গৌণ জননাঙ্গ। যেমন দেখবে, একটা স্কুল চালাতে গেলে শুধুমাত্র হেড টিচার দিয়ে স্কুলকে চালানো যাবে, সেখানেতে কি হয়, কো টিচার অর্থাৎ সহায়ক টিচারগুলোও লাগে। অর্থাৎ এই সহায়ক টিচার বা সহকারী টিচার যাদেরকে আমরা বলছি, বা সহকারী শিক্ষক, ঠিক তেমনই মুখ্য যেমন শুক্রাশয় পুরুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে মুখ্য যেমন বা প্রধান যেমন ডিম্বাশয়, ঠিক তেমনই তাদেরকে সাহায্য করতে এগিয়ে আসে এই প্রস্টেট গ্রন্থি, এপিডিডাইমিস, কাউপার গ্রন্থি বা বার্থোলিন গ্রন্থি। এই বার্থোলিন গ্রন্থিটা ভালো করে মনে রাখবে, মহিলাদের ক্ষেত্রে সাহায্য করে। বার্থোলিন গ্রন্থি মহিলাদের ক্ষেত্রে সাহায্য করে, পুরুষদের ক্ষেত্রে সাহায্য করে প্রস্টেট গ্রন্থি, এপিডিডাইমিস, কাউপার গ্রন্থি। এছাড়াও আরও বেশ কয়েকটা নাম আছে, তোমরা লিখে নিতে পারো। যদি এরকম এই প্রশ্নটাকে যদি ঘুরিয়ে দেয় বা এই নামগুলো যদি না দেয়, হয়তো তোমাকে এই অপশনগুলো থাকলো না, তখন তুমি কি করবে? তার জন্য তোমাদের প্রত্যেকে জেনে নেওয়া উচিত প্রত্যেকটা নাম। আচ্ছা, প্রত্যেকে খাতা পেন বার করো এবং অবশ্যই লিখে নাও যে পুরুষদের ক্ষেত্রে গৌণ জননাঙ্গ কোনগুলো। পুরুষদের ক্ষেত্রে গৌণ জননাঙ্গ কোনগুলো আমি নাম বলতে থাকছি, একটা একটা করে খাতায় লিখে নাও। পুরুষদের ক্ষেত্রে গৌণ প্রস্টেট গ্রন্থি, এপিডিডাইমিস, কাউপার গ্রন্থি, শুক্রনালী, শুক্রথলি বা সেমিনাল ভেসিকল, নিক্ষেপণ গ্রন্থি, মূত্র জনননালী বা যেটাকে আমরা পেনিস বলছি। পুরুষদেরগুলো হয়ে গেল অবশ্যই। স্ত্রীদেরগুলো লিখে নাও। স্ত্রীদের ফ্যালোপিয়ান নালী, জরায়ু, বার্থোলিন গ্রন্থি, যোনিপথ, হাইমেন পর্দা বা জনিতা। এই সতীত্ব পর্দা আমরা বলতে বুঝি হাইমেন পর্দাকে। ঠিক আছে, তাহলে মহিলাদের গৌণ, তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে? বার্থোলিন গ্রন্থি। কারণ আমরা দেখলাম বার্থোলিন গ্রন্থিটা মহিলাদের ক্ষেত্রে, পুরুষদের গৌণ জননাঙ্গের মধ্যে নয়। তাহলে এখানে আমাকে নয় চেয়েছে, তার জন্য এটা বার্থোলিন গ্রন্থি রাইট অ্যান্সার হবে। নেক্সট প্রশ্নে আমরা চলে আসবো, পুরুষের তলপেটের সঙ্গে স্ক্রোটাম থলির যোগসূত্র কিভাবে ঘটে? এবার অনেকে বলবে এই প্রশ্নটা আবার কিরকম প্রশ্ন? আমরা যদি একটা পুরুষের ছবি লক্ষ্য করি, বা একটা পুরুষের যদি আমরা দেখি, ধরে নিচ্ছি সাপোজ আমি একটা ছবি আঁকলাম, এখানে একটা পুরুষ, ঠিক আছে। এই পুরুষের ছবিটা আমি আঁকছি একটু ভালো করে, তো বোঝানোর জন্য জাস্ট আঁকছি, ঠিক আছে। একটু ভালো করে বুঝো। পুরুষদের ক্ষেত্রে দেখবে এই স্কোটাম থলি, ঠিক আছে, ঠিক এখানে ছবিটা বেশ হচ্ছে না, আমি একটু বড় করি আঁকি এখানে, তার জন্য একটু পুরুষদের ক্ষেত্রে ঠিক এই জায়গাটায় করে কি হয়, আমরা প্রত্যেকে জানি স্কোটাম থলিটা অবস্থান করে, ঠিক আছে। ঠিক এখানটায় করে কি হয়, স্কোটাম থলি অবস্থান করে, যেটাকে আমরা কি বলি, শুক্রথলি, তাই তো, বা যারা শুক্রাণুগুলোকে ধরে রেখেছে। এই স্ক্রোটাম থলিগুলো যখন বাচ্চা অবস্থায় থাকে, তখন না এই তলপেটে বা উদর গহ্বরে শুক্রাশয়গুলো অবস্থান করে, ঠিক আছে। কি বললাম, তলপেটে বা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, যে তলপেটে প্রথমে এই যে শুক্রাণু আমরা যেগুলোকে বলছি, ঠিক আছে, ঠিক দেখতে এরকম হয় শুক্রাণুগুলো। সেই শুক্রাণুগুলো কি হয় না, উদর গহ্বর অবস্থান করছে। কিন্তু জন্মের ঠিক আগের মুহূর্তে এই শুক্রাশয়গুলো একটা নালীটার নাম কি না, ইঙ্গুইনাল ক্যানেল। এই ইঙ্গুইনাল ক্যানেল বা ইঙ্গুইনাল নালীর মাধ্যমে
স্ক্রোটাম থলিতে নেমে আসে। অনেক সময় না এই শুক্রাণুগুলো নামে না, না নামলে কি হতে পারে, যখন না নামবে পুরুষটা ক্রিপ্টির কিডিজম নামক একটা রোগে আক্রান্ত হয়। হয়তো বিশেষ কোনো কারণে এই শুক্রাণুগুলো নামলো না, তখন পুরুষটা ক্রিপ্টির কিডিজম রোগে আক্রান্ত হলো, মানে শুক্রাণু এখানেই রয়ে গেল। তার মানে কি বাচ্চাটা জন্মাবে? হ্যাঁ, বাচ্চাটা পুরুষ রূপেই জন্মাবে এবং বাচ্চাটার সমস্ত প্রকার পুরুষ লক্ষণগুলোই প্রকাশ পাবে, অর্থাৎ তার গোঁপ তাড়ি বের, তার টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে কোনো প্রকার বাধা সৃষ্টি হবে না। কিন্তু সমস্যাটা কোথায় হবে, সে কোনোদিন শুক্রাণু উৎপাদন করতে পারবে না, যাকে আমরা বলি বন্ধ্যাত্ব অবস্থা বা বন্ধ্যাত্ব পিতা। ঠিক আছে, তাহলে শুক্রাণু যখন উৎপন্ন হয় তার ক্ষেত্রে মনে রাখবে এই ক্রিপ্টির কিডিজম রোগে আক্রান্ত হলে কোনোদিন সে কি হতে পারবে না, পিতা হতে পারবে না, কারণ ইঙ্গুইনাল ক্যানেলের মাধ্যমে এই যে শুক্রাণুগুলো রয়েছে সেই শুক্রাণুগুলো উদর গভীরে রয়ে যায়, এই নালী দ্বারা নেমে আসে না। এবং এই যে তলপেটের সঙ্গে স্ক্রোটাম থলির যোগসূত্রটা বজায় রাখে স্পারমাটিক কর্ড, কে বজায় রাখে? স্পারমাটিক কর্ড। তাহলে এটার ক্ষেত্রে রাইট অ্যান্সার কি হবে? দেখো এখানে রয়েছে কিন্তু স্পারমাটিক কর্ড, ঠিক আছে, দেখো স্পারমাটিক কর্ড হচ্ছে এখানে রাইট অ্যান্সার হয়েছে। ইঙ্গুইনাল ক্যানেল কি বুঝতে পেরেছো, স্পারমাটিক কর্ড কি বুঝতে পেরেছো? এবার দেখো আমরা যেটা আসবো সেটা হচ্ছে কি, টেস্টোস্টেরন ক্ষরিত হয় কোথা থেকে? টোটাল 4টা অপশন রয়েছে ড্যাফ থেকে। এখানে তোমরা অপশন সার্টোলির কোষ, লেডিকের কোষ, সেমিনিফেরাস টিউবুল, স্পারমাটোগোনিয়াল কোষ। কোনটা রাইট আনসার হবে? টেস্টোস্টেরন ক্ষরিত হয় ড্যাফ থেকে। আমরা প্রত্যেকে জানি টেস্টোস্টেরন ক্ষরিত হবে লেডিগের আন্তর্কোষ থেকে। কর থেকে হবে? লেডিগের আন্তর্কোষ থেকে। প্রত্যেকের মনে থাকবে কর থেকে? লেডিগের আন্তর্কোষ থেকে টেস্টোস্টেরন ক্ষরিত হয়। নেক্সট প্রশ্ন, সেমিনিফেরাস টিউবুল কোথায় দেখা যায়? সেমিনিফেরাস টিউবুল বা শুক্র উৎপাদক নালিকা আমরা যেগুলোকে বলি সেগুলো কোথায় দেখা যায়? প্রথমত বৃক্কে এবং ফুসফুসে, এটা কোনোদিন হবে না, তাহলে কোন দুটো রাইট অ্যান্সার হবে? শুক্রাণু নাকি ডিম্বাশয়? প্রত্যেকে কমেন্টে অ্যান্সার করো, খুব তাড়াতাড়ি অ্যান্সার করো। রাইট অ্যান্সার হবে কি না, রাইট অ্যান্সার হচ্ছে শুক্রাণু, কারণ পুরুষদের ক্ষেত্রে যেহেতু সেমিনিফেরাস টিউবুল দেখা যায় তাহলে নিশ্চয়ই কোনো ডিম্বাশয় হবে না, এটা হবে শুক্রাণু। নেক্সট প্রশ্ন, সেমিনিফেরাস টিউবুল একটি কাজ কি? টেস্টোস্টেরন ক্ষরণ করা, শুক্রাণু উৎপাদন করা, মূত্রনালীকে পিচ্ছিল করা, শুক্রাণু বহন করা। যদি 2024-এ গভর্নমেন্টে একটা সিট তোমার মনে হয় তাহলে রোজ ক্লাসগুলো করতে থাকবে। প্রতিদিন কিন্তু আমাদের চ্যানেলে ক্লাস হয়। এরপরের দিন আমরা ফিজিক্যাল সায়েন্সের ক্লাস হবে কার্য শক্তি ক্ষমতা থেকে। আজকের ক্লাসটা জ্বলন্তে করছে, নেক্সট দিন আমরা ক্লাস করাবো কার্য শক্তি ক্ষমতা, এই চ্যানেলে সন্ধ্যা ঠিক 7টা। প্রত্যেকে রেডি থেকো, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলটাকে অল করে রাখো। তোমরা এসে বলবে যে হ্যাঁ স্যার সত্যি অনেক প্রশ্ন কমন ছিল আমাদের 2024-এ, তাই জন্য আজকের ক্লাসটা যেমন ইম্পর্টেন্ট তেমনি রোজকার ক্লাসগুলো ইম্পর্টেন্ট। আমাদের প্লে লিস্টে লিঙ্কগুলো দেওয়া আছে, বা চ্যানেলটা তোমরা যখনই প্লে লিস্ট অপশনে যাবে তখনই দেখতে পাবে সমস্ত ভিডিওগুলো দেওয়া আছে একটা প্লে লিস্টের মধ্যে সাজিয়ে। সেমিনিফেরাস টিউবুলের একটি কাজ কি? টেস্টোস্টেরন ক্ষরণ করা, শুক্রাণু উৎপাদন করা, মূত্রনালীকে পিচ্ছিল করা, শুক্রাণু বহন করা। ভালো করে প্রশ্নটা পড়ো, টাইম শুরু হচ্ছে এখন। প্রত্যেকে কমেন্ট অ্যান্সার করো, চলো টাইম শেষ। আমি কিন্তু প্রশ্নের মাধ্যমেই উত্তরটা তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছিলাম যে সেমিনিফেরাস টিউবুল মানে হচ্ছে শুক্র উৎপাদক নালিকা। তাহলে তার কাজ কি হবে? শুক্র উৎপাদক নালিকা মানে শুক্রাণু উৎপাদন করা তার প্রধান কাজ। এখানে রাইট অ্যান্সার কি? শুক্রাণু উৎপাদন করা না। তাহলে সেমিনিফেরাস টিউবুল একটি কাজ কি? শুক্রাণু উৎপাদন করা। নেক্সট প্রশ্ন, শুক্রাশয়ের লম্বচ্ছেদে যে নালিকার মতো অংশ দেখা যায়, দেখো এটা ভালো করে পড়ো, এখানে কিন্তু অ্যান্সারটা লুকিয়ে আছে। শুক্রাশয়ের লম্বচ্ছেদের মধ্যে যে নালিকার মতো অংশগুলো দেখা যায় তাদেরকে কি বলে? দেখো টোটাল 4টা ফের হচ্ছে, সেপ্টাম রয়েছে, শুক্রাণু উৎপাদক নালিকা রয়েছে, স্ট্রোমা রয়েছে, এপিডিডাইমিস রয়েছে। চলো টাইম শুরু হচ্ছে এখন, প্রত্যেক কমেন্ট অ্যান্সার করো। শুক্রাশয়ের লম্বচ্ছেদে যে নালিকার মতো অংশগুলো দেখা যায় তাদের কি বলে? তাদেরকে কি বলে? তাদেরকে বলে শুক্রাণু উৎপাদক নালিকা, কারণ এর মধ্যে অ্যান্সার আছে যে শুক্রাশয়ের লম্বচ্ছেদে যে নালিকার মতো অংশগুলো দেখা যাবে সেগুলোকে আমরা শুক্রাণু উৎপাদক নালিকা বলবো, কারণ শুক্রাশয় রিলেটেড যেহেতু, তাই এখানে হচ্ছে শুক্রাণু উৎপাদক নালিকা। প্রদত্ত কোনটি পুং জননতন্ত্রের সঙ্গে যুক্ত একটি আনুষঙ্গিক অঙ্গ নয়? দেখো সেমিনাল ভেসিকল শুক্র বা শুক্রথলি রয়েছে, এপিডিডাইমিস রয়েছে, প্রস্টেট গ্রন্থি রয়েছে, বাল্বে ইউরেথ্রাল গ্রন্থি রয়েছে। চলো টাইম শুরু হচ্ছে এখন, চলো তোমাদের টাইম শুরু হচ্ছে এখন। প্রত্যেক কমেন্ট অ্যান্সার করো, ফটাফট করে কমেন্ট অ্যান্সার করো, টাইম শেষ। দেখো এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে এপিডিডাইমিস। কি হবে? এপিডিডাইমিস, যে পুংজননতন্ত্রের সঙ্গে যুক্ত একটি আনুষঙ্গিক অঙ্গ নয়, আনুষঙ্গিক অঙ্গ যেহেতু বলেছে সেক্ষেত্রে হবে এপিডিডাইমিস। হয়েছে, বাদ বাকি সবগুলো আনুষঙ্গিক অঙ্গ। নেক্সট বলেছে সার্টোলির কোষ যে হরমোন ক্ষরণ করে তা কি? গোনাডোট্রপিন, টেস্টোস্টেরন, রিল্যাক্সিন নাকি ইনেমিন? চলো ফটাফট করে কমেন্ট অ্যান্সার করো, কেউ দেরি করো না, কমেন্টে প্রত্যেকে অ্যান্সার জানো।
সার্টোরের কোষ যে হরমোন ক্ষরণ করে। প্রথমত টেস্টোস্টেরন সার্টোরের কোষ কিন্তু ক্ষরণ করে না, আমি আগেই বলে দিয়েছি সার্টোরের কোষ টেস্টোস্টেরন ক্ষরণ করে না, টেস্টোস্টেরন ক্ষরণ করে লেটিকের আন্তঃকোষ। রিল্যাক্সিন হরমোন কোনোদিনই করছে না, গোনাডোট্রোপিন না, তাহলে এখানে কি হচ্ছে ইনহিবিন। এবার এই ইনহিবিন একটা প্রোটিন জাতীয় হরমোন যেটা সার্টোরের কোষ থেকে নিঃসৃত হয়। এই ইনহিবিন হরমোনটা কি করে এফএসএইচ এর কাজে বা এফএসএইচ কে উৎপাদন হতে বাধা দেয় বা ফলিকল স্টিমুলেটিং হরমোনকে উৎপাদন হতে বাধা দেয়, তাহলে কে ইনহিবিন। ক্লিয়ার হলো প্রত্যেকের কাছে? নেক্সট প্রশ্নে চলে এসো। ফ্যালোপিয়ান নালীর ফানেল সদৃশ যে অংশটি ডিম্বাণুকে আবদ্ধ করে তাকে কি বলে? ভালো করে প্রশ্নটা শোনো। ফ্যালোপিয়ান নালীর ফানেল সদৃশ, ফানেল মানে চোঙের মতো অংশ, দেখেছো প্রত্যেকটা চোঙ বা চুঙির মতো যে অংশটা, ঠিক এরকম ফানেল সদৃশ অংশ। এই ফানেল সদৃশ অংশটার নাম কি? যেটা ডিম্বাণুকে আবদ্ধ করেছে বা ডিম্বাণুটাকে যেটা আড়াল করে রেখেছে। সার্ভিক্স হবার কোনোদিনই হবে না, অ্যাম্পুলও হবে না, এবং ইস্তমাস একটা নালী টাইপ, এটাও হবে না। তাহলে রাইট অ্যান্সারটা কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে ইনফ্যান্টিবুলাম। কি হবে? ইনফ্যান্টিবুলাম। হয়েছে প্রত্যেকে? নেক্সটে চলে এসো, দেরি করো না। ডিম্বাশয়ের কাছে অবস্থিত ফ্যালোপিয়ান নালীর যে অংশটি আঙুলের ন্যায় প্রবর্ধক দেখে, প্রশ্নটা ভালো করে পড়ো। ডিম্বাশয়ের কাছে অবস্থিত ফ্যালোপিয়ান নালীর যে অংশটি আঙুলের মতো প্রবর্ধক দেখে। আমরা যদি জরায়ুর গঠন ভালো করে লক্ষ্য করি দেখব যে ওপরের দিকে বেশ আঙুলের মতো কিছু প্রবর্ধক রয়েছে। আঙুলের মতো প্রবর্ধক মানে ঠিক এরকম, ঠিক আছে? ভালো করে ছোটা দেখে না, হয়তো অনেকে জানো না, ঠিক আঙুলের মতো এরকম প্রবর্ধকগুলো দেখতে হয়। অনেকে এই প্রশ্নগুলো তোমরা ইউটিউব জুড়ে হয়তো পাবে না, এরকম সুন্দর সুন্দর প্রশ্ন বা এরকম হচ্ছে দেখতে আঙুলের মতো প্রবর্ধকগুলো, ঠিক আছে? যারা ঠিক এরকমভাবে ডিম্বাণুগুলোকে ধরে গেছে, কেমন করে ডিম্বাণুগুলো ধরে গেছে আমি একটু লাল কালি দিয়ে বসিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে ডিম্বাণুগুলো কিন্তু তারা ধরে রেখেছে, এইভাবে ডিম্বাণুগুলোকে ধরে রেখেছে, ঠিক আছে? এই আঙুলের মতো দেখতে যে প্রবর্ধকগুলো তাদেরকে আমরা ফিম্বি বলে পরিচিত, তাদেরকে আমরা কি বলে চিনি? ফিম্বি বলে আমরা চিনি, ঠিক আছে? নিম্নলিখিত কোনটির গহ্বর হলো অ্যান্ট্রাম? ভালো করে পড়ো, বলছে নিম্নলিখিত কোনটির গহ্বর হলো অ্যান্ট্রাম। চলো টাইম শুরু হচ্ছে এখন। প্রত্যেকে আগে তোমরা নিজেরা কমেন্ট অ্যান্সার পারো কিনা দেখো, নেক্সট টাইম বলে দিচ্ছে। কোনটির গহ্বর হলো অ্যান্ট্রাম? অ্যান্ট্রাম গহ্বর সর্বদা দেখা যাবে গ্রাফিয়ান ফলিকলে। রাইট অ্যান্সার হবে কি? নাই, গ্রাফিয়ান ফলিকল। নেক্সট প্রশ্ন বলেছে গ্রাফিয়ান ফলিকলকে ঘিরে থাকা আবরণটির নাম কি? জোনা ফ্যাসিকুলোটা, জোনা মাস্কুলারিসা, থিকা এক্সটার্না, জোনা পেলুসুটা। চলো টাইম হচ্ছে এখন। প্রত্যেক কমেন্ট অ্যান্সার করো দেখি পারো কিনা। গ্রাফিয়ান ফলিকলকে ঘিরে থাকা আবরণীটির নাম কি? গ্রাফিয়ান ফলিকলকে যে ঘিরে থাকে সে হচ্ছে থিকা এক্সটার্না। কে থাকে? থিকা এক্সটার্না। হয়েছে? 13 নম্বর প্রশ্ন। শুক্রাণুর মাতৃকোষ থেকে শুক্রাণু উৎপাদনের প্রক্রিয়াকে, আমাকে এখানে জানতে চেয়েছে শুক্রাণু উৎপাদনের পদ্ধতিকে অ্যাকচুয়াল কোথায় কি বলে, এটা তোমাদের বইয়েতেও পড়েছো, হয়তো অনেকে প্রশ্নটা পারবে বা অনেকে পারবে না। যারা পারবে না অবশ্যই জানাও কমেন্টে, আমি পারবো না, যারা পারবে অবশ্যই কমেন্টে অ্যান্সারটা জানিয়ে দাও। শুক্রাণু মাতৃকোষ থেকে শুক্রাণু উৎপাদনের প্রক্রিয়াকে বলে স্পারমাটোজেনেসিস। কি বলে? স্পারমাটোজেনেসিস। প্রত্যেকের মনে থাকবে। নেক্সট প্রশ্ন। যে প্রক্রিয়ায় স্পারমাটির থেকে স্পারমাটোজোয়া গঠিত হয় তাকে বলে স্পারমাটোজেনেসিস, স্পারমিয়েশন, ট্রান্সফরমেশন, স্পারমিওজেনেসিস। স্পারমাটির থেকে স্পারমাটোজোয়া, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন 2024-এর জন্য, এখানে স্টার মার্কস দিয়ে রাখছি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন 2024-এর জন্য। স্পারমাটির থেকে স্পারমাটোজোয়া যদি গঠিত হয় তাকে কি বলে? কি বলবে? কি হবে এখানে অ্যান্সার? এখানে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে কি না, স্পারমিওজেনেসিস। কি হবে রাইট অ্যান্সার? স্পারমিওজেনেসিস। প্রত্যেকের মনে থাকবে। নেক্সট প্রশ্ন। সার্টোলির কোষের কাজ কি? 15 নম্বর প্রশ্ন। সার্টোলির কোষের কাজ কি? শুক্রাণুকে পুষ্টি যোগানো, শুক্রাণু উৎপাদন করা, নিষেক প্রক্রিয়া ঘটানো, হরমোন সংশ্লেষিত করা। সার্টোলির কোষ সর্বদা শুক্রাণুকে, আমি একটু আগেই বলেছি যে অপরিণত শুক্রাণুকে পুষ্টিদান করে, এই জন্য সার্টোলির কোষকে আমরা নার্স সেল নামে চিনি। পরীক্ষায় তো পড়তে পারে নার্স সেল বা সেবিকা কোষ কাকে বলে? কাকে বলে? সার্টোলির কোষকে। কেন বলে? না, অপরিণত শুক্রাণু, যেই শুক্রাণুগুলো অপরিণত, অর্থাৎ যাদের লেজ ঠিকভাবে গঠন হয়নি, যাদের মস্তক ঠিকভাবে গঠিত হয়নি, তাদেরকে পুষ্টি যোগান করে এই সার্টোলির কোষ। নেক্সট প্রশ্নে আসছি। নিম্নলিখিত কোনটি গ্রাফিয়ান ফলিকল থেকে নির্গত হয়? বলেছে গ্রাফিয়ান ফলিকল থেকে নির্গত হয় কোনটি? প্রাইমারি ফাইট রয়েছে, সেকেন্ডারি ফাইট রয়েছে, ওভাম রয়েছে, উগোনিয়াম রয়েছে। চলো তোমাদের টাইম হচ্ছে এখন, দেখি কারা কারা কমেন্ট অ্যান্সার পড়াও। প্রত্যেকে কমেন্ট করার চেষ্টা করো, অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করো যে কোনটি গ্রাফিয়ান ফলিকল থেকে নির্গত হয়। এখানে একটা রাইট অ্যান্সার হবে গ্রাফিয়ান ফলিকল থেকে খরিত হয় সেকেন্ডারি ফাইট। কি হবে? গ্রাফিয়ান ফলিকল থেকে খরিত হচ্ছে
সেকেন্ডারি ফাইট। নেক্সট প্রশ্নে চলে আসো, ডিম্বাণুর সাইটোপ্লাজমকে ঘিরে যে পর্দা থাকে, আচ্ছা তার আগে প্রত্যেকে একটা কথা, যারা কমেন্টে অ্যান্সার জানাচ্ছো তাদের রেজাল্ট কিন্তু আমরা গ্রুপে জানিয়ে দিই যে কে কত মার্কস পেয়েছো। এটা একটা পরীক্ষার মতো, আমি আগেও বলেছি যে তোমরা ভাবো আমরা পরীক্ষায় ওএমআর শিটে অ্যান্সার দিচ্ছি, সেইভাবে তোমরা অবশ্যই কমেন্ট করে যাবে এবং অবশ্যই কমেন্টের নাম জানিয়ে যাবে। আমরা প্রত্যেকের কমেন্টের নাম খুঁজে খুঁজে, এটা কেউ হয়তো করে না গোটা ইউটিউব চ্যানেল, কিন্তু প্রত্যেকের রেজাল্ট আমরা দিয়ে দিই কমেন্ট খুঁজে খুঁজে। তো সেক্ষেত্রে তোমরা গ্রুপে রেজাল্ট পেয়ে যাবে, তার জন্য অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করে যাও। আচ্ছা নেক্সট প্রশ্ন চলে আসো, ডিম্বাণুর সাইটোপ্লাজমকে ঘিরে যে পর্দা থাকে তাকে বলে করোনারিয়াটা, জোনা পেলফিটা, নিষেক পর্দা, ভাইটালিন পর্দা। ডিম্বাণুর সাইটোপ্লাজমকে ঘিরে যে পর্দা থাকে তাকে বলে ভাইটালিন পর্দা। নেক্সট প্রশ্ন, কর্পাস লিউটিয়াম কি ক্ষরণ করে? ভালো করে প্রশ্নটা পড়ো, কর্পাস লিউটিয়াম কি ক্ষরণ করে? এলএইচ রয়েছে, এফএসএইচ অর্থাৎ ফলিকল স্টিমুলেটিং হরমোন রয়েছে, ইস্ট্রোজেন রয়েছে এবং রয়েছে প্রোজেস্টেরন। টাইম শুরু হচ্ছে এখন, প্রত্যেকে কমেন্ট অ্যান্সার করো। কর্পাস লিউটিয়াম কি ক্ষরণ করে? এলএইচ, এফএসএইচ, ইস্ট্রোজেন নাকি প্রোজেস্টেরন? মনে রাখবে কর্পাস লিউটিয়াম যখন বলবে অ্যান্সার হবে প্রোজেস্টেরন, অ্যান্সার হবে প্রোজেস্টেরন। নেক্সট প্রশ্নে চলে এসো, স্পারমাটোগোনিয়া বা মিওসিস প্রক্রিয়ায় যে অংশ নেয়, স্পারমাটোগোনিয়া বা মিওসিস প্রক্রিয়ায় যে অংশ নেয় তাকে আমরা কি বলবো? স্পারমাটোগোনিয়া বা মিওসিস প্রক্রিয়ায় যে অংশ নেয় তাকে আমরা বলবো প্রাইমারি স্পারমাটোসাইট। কি বলবো? প্রাইমারি স্পারমাটোসাইট। নেক্সট প্রশ্ন, যে হরমোনের প্রভাবে বয়ঃসন্ধিকালে স্পারমাটোজেনেসিস শুরু হয়, স্পারমাটোজেনেসিসটা শুরু হয় কোন হরমোনের প্রভাবে? প্রথমত লিউটিনাইজিং হরমোন বা এলএইচ হরমোনটা কিন্তু হবে না, ঠিক আছে? জিআরএইচ, গনাডোট্রপিন রিলিজিং হরমোন হবে না বা ফলিকল স্টিমুলেটিং হরমোন হবে না। তাহলে বয়ঃসন্ধিকালের কথাটা আমরা প্রত্যেকে জানি যে বয়ঃসন্ধিকালে টেস্টোস্টেরন হরমোনই একমাত্র ক্ষরিত হয়। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে কি? টেস্টোস্টেরন। নেক্সট প্রশ্নে চলে এসো, অ্যান্ড্রোজেন উদ্দীপিত করে ড্যাশকে। চলো টাইম শুরু হচ্ছে এখন। অ্যান্ড্রোজেন উদ্দীপিত করে কাকে? স্পারমিশন রয়েছে, ইনসেমিনেশন রয়েছে, স্পারমাটোজেনেসিস রয়েছে এবং উজেনেসিস রয়েছে। দেখো উজেনেসিস কিন্তু মোটেও হবে না, কারণ উজেনেসিস হচ্ছে ডিম্বাণু উৎপাদনের প্রক্রিয়া, আর স্পারমাটোজেনেসিস হচ্ছে শুক্রাণু উৎপাদনের প্রক্রিয়া, আর স্পারমিয়েশন মানে শুক্রাণুকে অপসারিত করার প্রক্রিয়া। তাহলে স্পারমিয়েশন বা উজেনেসিস বা ইনসেমিনেশন এই তিনটেই কিন্তু হবে না। তাহলে রাইট অ্যান্সারটা কী হবে? স্পারমাটোজেনেসিস। কী হবে? স্পারমাটোজেনেসিস। নেক্সট প্রশ্ন, ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল, গ্রাফিয়ান ফলিকল কি নিঃসৃত করে? ইস্ট্রোজেন রয়েছে, প্রোজেস্টেরন রয়েছে, রিল্যাক্সিন রয়েছে, রেডিন রয়েছে। চলো তোমাদের টাইম শুরু হচ্ছে এখন, প্রত্যেকে কমেন্টে অ্যান্সার করো। খুব সোজা একটা প্রশ্ন, ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল কি হরমোন নিঃসৃত করে? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, রিল্যাক্সিন নাকি রেনিন? কোনটা রাইট অ্যান্সার হবে? আমরা এতক্ষণ ধরে যে গ্রাফিয়ান ফলিকলের কথা বলছি, সেই গ্রাফিয়ান ফলিকল বলতে অ্যাকচুয়ালি পরিণত ডিম্বথলিকে বোঝায়। কাকে বোঝায়? না, গ্রাফিয়ান ফলিকল বলতে অ্যাকচুয়ালি পরিণত ডিম্বথলিকে বোঝায়। আমরা তো একটা পরিণত ডিম্বথলির ছবি আঁকি, ঠিক পরিণত ডিম্বথলিটা না এরকম দেখতে হয়। কেমন দেখতে হয়? ঠিক এরকম দেখতে হয়, ঠিক আছে? ভালো করে তুমি ছবিটা আঁকি, ঠিক এরকম দেখতে হয়। এই পরিণত ডিম্বথলির এই জায়গাটা একটু ভগ্ন অংশ থাকে। কেন এখানটা করে ভগ্ন অংশ থাকে জানো? এখানটায় করে ডিম্বাণুটা বেরিয়ে যায়। কখন বেরিয়ে যায়? ঠিক 14 দিনের মাথায়। এটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে দেখা যায়। দেখো প্রথম দুদিনে এখানটায় করে অপরিণত ডিম্বথলিগুলো থাকে। কোথায় থাকে? এই জায়গাটা করে অপরিণত ডিম্বথলিগুলো অবস্থান করে। এগুলো হচ্ছে অপরিণত ডিম্বথলি। ঠিক 2 থেকে 12 দিনের মাথায় এগুলো একটি পরিণত ডিম্বথলিতে পরিণত হয়। কেউ একটা পরিণত ডিম্বথলিতে পরিণত হয়। তারপর ঠিক 14 দিনের মাথায় এই পরিণত ডিম্বথলিটি বা ওভাম বা ডিম্বাণুটি বেরিয়ে আসে। ঠিক আছে, ওভাম বা ডিম্বাণুটি বেরিয়ে আসে। ডিম্বাণু যখনই বেরিয়ে যাচ্ছে তাহলে ডিম্বথলিটা কিন্তু একা পড়ে থাকছে। তাহলে ভেতরে যে ডিম্বাণুটা রয়েছে, এই ডিম্বাণুটা কি হচ্ছে? ভেতরে রয়ে যাচ্ছে। ঠিক আছে, প্রথম ক্ষেত্রে এটা হচ্ছে 12 দিনের মাথা, এটাকে আমরা বলছি পরিণত ডিম্বাথলি বা গ্রাফিয়ান ফলিকল। তাহলে এটা হচ্ছে সেই গ্রাফিয়ান ফলিকল, ঠিক আছে, যার ভেতরে ডিম্বাণু রয়েছে। এবার এই গ্রাফিয়ান ফলিকল থেকে বা পরিণত ডিম্বথলি থেকে ডিম্বাণুটা বেরিয়ে এলে তাহলে দেখো ডিম্বথলিটা রয়ে যাচ্ছে। যেমন ধরো এই যে ভেতরে ডিম্বাণুটা ছিল, তাহলে তুমি এখান থেকে ডিম্বাণুটাকে বার করে দাও, তাহলে এ একা রয়ে যাচ্ছে না? তাহলে এই ডিম্বথলিটা একা পড়ে থাকছে। তারপর এটা ঠিক 20 দিনের মাথায় পিত গ্রন্থিতে পরিণত হয়। কিতে পরিণত হয়? পিত গ্রন্থিতে পরিণত হয়। এবং এই পিত গ্রন্থিটা পরবর্তী ক্ষেত্রে নতুন করে পরিণত পিত গ্রন্থিতে পরিণত হতে সময় লাগে 28 দিন। 28 দিনের মাথায় এটি পরিণত পিত গ্রন্থিতে পরিণত হয়। এটা হচ্ছে পুরো ডিম্বাশয়ের যে আণুবীক্ষণিক গঠন, এটা হচ্ছে সেই ডিম্বাশয়ের পুরো আণুবীক্ষণিক গঠনটা এখানে আঁকা হলো। ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল তাহলে কোন হরমোনটাকে নিঃসৃত করে? একটু ভালো করে এটার দিকে লক্ষ্য দাও যে ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল এক্ষেত্রে কোন হরমোনটাকে নিঃসৃত করে। এক্ষেত্রে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে কী হবে? না, ইস্ট্রোজেন। কী হবে? ইস্ট্রোজেন। রাইট অ্যান্সার কি? ইস্ট্রোজেন। ঠিক আছে, মনে রাখবে যে গ্রাফিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন হরমোন নিঃসৃত হয়। রাইট। নেক্সট প্রশ্নে চলে এসো, কোন হরমোন ডিম্বাণু নিঃসরণ ঘটায়? চলো টাইম শুরু হচ্ছে এখন, প্রত্যেকে কমেন্টে অ্যান্সার করো, ফটাফট করে প্রত্যেকে কমেন্টে অ্যান্সার করো।
কোন হরমোন ডিম্বাণু নিঃসরণ বা ওভিলিউশন প্রক্রিয়ায় কোন হরমোন সাহায্য করে? প্রত্যেক অ্যান্সার দিয়েছো? প্রথমত তোমরা দেখো একটু আন্দাজ করে বুঝতে পারো, যদি কারো অ্যান্সারটা নাও জানা থাকে সেও বলতে পারবে যে থাইরক্সিন কোনোদিনও হবে না, আর এডিচ মানে যেটাকে আমরা ভেসোপ্রেসিন, এই দুটো কোনোদিন হবে না, হতে পারে এফএসইচ বা এলএইচ। এবার ডিম্বাণু নিঃসরণ মানে এই পরিণত ডিম্বথলির মতো দেখেছিলে কি 14 দিনের মাথায় ডিম্বাণুটা বেরিয়ে গেছিলো তো। আচ্ছা আগে বলো তো, আমাদের পিত্তগ্রন্থির বৃদ্ধি ঘটায় কোন হরমোন? আমরা জানি পিত্তগ্রন্থির বৃদ্ধি ঘটায় লিউটিনাইজিং হরমোন বা এলএইচ হরমোন। তাহলে পরিণত পিত্তগ্রন্থি ঠিক 14 দিনের পর গঠিত হয়েছিল না? তাহলে এই পড়ে থাকা ডিম্বথলিটা পরিণত পিত্তগ্রন্থিতে পরিণত হয়েছিল কোন হরমোনে পাবে? লিউটিনাইজিং হরমোনের পাবে। তাহলে লিউটিনাইজিং হরমোনই চেষ্টা করে এটাকে বের করে দেবার। তাহলে লিউটিনাইজিং হরমোনের কারণেই এই ডিম্বাণুটা বেরিয়ে আসে। এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে লিউটিনাইজিং হরমোন। নেক্সট প্রশ্নে চলে এসো, 24 নাম্বার প্রশ্ন, রজতচক্রের কোন দফায় ডিম্বাণু নিঃসরণ ঘটে? টাইম শুরু হচ্ছে এখন, প্রত্যেক কমেন্টে অ্যান্সার করো। রজতচক্রের কোন দফায় আমাদের প্রত্যেকটা মহিলার ক্ষেত্রে কি হবে? রজতচক্র দেখা যাবে। এবার এই রজতচক্রের একটা নির্দিষ্ট দফা রয়েছে, যেই দফায় ডিম্বাণুটা নিঃসরণ হয় বা ডিম্বথলি অর্থাৎ গ্রাফিয়ান ফলিকল ছেড়ে বেরিয়ে যায়। সেটা কোন দফা? না, আমরা যদি একটু ভালো করে দেখি রজতচক্রের বেশ কয়েকটা দফা রয়েছে। আমি এটা পেড ক্লাসে পড়িয়েছিলাম, তাদের বলা উচিত অবশ্যই। রজতচক্রের যে দফাগুলো রয়েছে, 1 নম্বর যে দফা রয়েছে সেটা হচ্ছে ডিম্বথলি দফা বা যেটাকে ফলিকুলার ফেজ বলছি। তাহলে এটা হচ্ছে ফলিকুলার ফেজ হয়ে গেল, ফলিকুলার দশা। ঠিক আছে, তারপরে রয়েছে দেখো নিঃস্রাবীয় দশা বা ওভিউলেটরি ফেজ। এই ওভিউলেটরি ফেজকে অপর নাম হচ্ছে ডিম্ব নিঃস্রাবীয় দশা। ঠিক আছে, নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে লিউটিয়াল ফেজ। এটা হচ্ছে লিউটিয়াল ফেজ বা পিত্তগ্রন্থি দশা। এবং সব থেকে লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে রজস্রাবীয় দশা। তাহলে যদি আমি তোমাকে সাজাতে বলি, প্রথম কোন দশাটা আসবে? প্রথম আসবে এই দশা এ, অপশন এতে আসবে এই দশাটা, বিতে আসবে এই দশাটা, সিতে আসবে লিউটিয়াল দশা এবং ডি সব থেকে শেষ হচ্ছে রজস্রাবীয় দশা। হচ্ছে কোন দশায় ডিম্বাণুটা নিঃসৃত হয় বা কোন দশায় ডিম্বথলি থেকে ডিম্বাণুটা বেরিয়ে যাচ্ছে। এখানে একটু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বলে দিচ্ছি, ডিম্বথলি থেকে ডিম্বাণু নির্গত হওয়াটাকে বলছে ওভিলিউশন ফেজ। যে দফায় হয় সেটা হচ্ছে ডিম্ব নিঃস্রাবীয় দশা বা ওভিউলেটরি ফেজ। কোন দফায়? ওভিউলেটরি ফেজেতে ডিম্বাণুটা নিঃসরণ ঘটে। হয়েছে, নেক্সট প্রশ্নে চলে এসো, মানুষের রজতচক্র নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কি? যে হরমোনটা রজতচক্রকে নিয়ন্ত্রণ করছে সেই হরমোনটির নাম কি? টোটাল 4টা অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি। ইস্ট্রোজেন রয়েছে, এফএস রয়েছে, এলএইচ রয়েছে এবং সবগুলি রয়েছে। চলো টাইম শুরু হচ্ছে এখন, তোমরা অ্যান্সার করো। এটা কি অ্যান্সার হবে? মানুষের রজতচক্র নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পরীক্ষায় দিতেও পারে এই প্রশ্নটা। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। দেখো এফএসএইচ ইস্ট্রোজেন হরমোনও কাজ করে, এফএসএইচও কাজ করে এবং এলএইচও কাজ করে, তার মানে নিশ্চয়ই কি হবে? সবগুলো হচ্ছে রাইট অ্যান্সার হবে। চলো আজকের মতো ক্লাস আমরা এখানেই স্টপ করলাম। আমরা 2025-এর ব্যাচ লঞ্চ করব খুব তাড়াতাড়ি। ঠিক আছে, তো যারা যারা এই 2025-এর ব্যাচের জন্য কন্ট্যাক্ট করতে চাইছো বা কেউ যদি চাইছো যে আমরা নেক্সট ইয়ার প্রিপারেশন নিতে চাইছি, যদি কোনো গার্জেনও ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। 7001946333 এটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। চলো গুড বাই, নেক্সট দিন নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।